Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ Lead us from the unreal to the real, lead us from darkness unto light, lead us from death to immortality. Om, peace, peace, peace. আমার অত্যন্ত আনন্দ হচ্ছে, একটা কথা মনে পড়ছে এই সব দেখে। এখানে বাইবেলের একটি কথা আজ সকালেও বলছিলাম, একটি সুন্দর কথা। The builders build in vain unless the Lord fills the house. যে মানুষ তৈরি করতে পারে বড় বড় অট্টালিকা, কিন্তু ঈশ্বরের কৃপাতেই সেটা ভরে যায়। এই যে ঈশ্বরের কৃপা এখানে আছে, এই দেখলে বোঝা যায়। এই যে ঈশ্বরের লীলাস্থান, এই দেখলে এখানে বোঝা যায়। আমরা সবাই দেখছি, আমি আজ মাঝরাত্রির থেকে দেখছি স্বামী দুর্গানাথ আনন্দজি তার যার টিম অফ মংস ব্রহ্মচারীজ, যারা ভলেন্টিয়ার্স, তারা কি সুন্দর এই আশ্রমটিকে সাজিয়েছে। আর আজকে যখন এই জনসমাগম দেখতে পাচ্ছি, তখন বোঝা যাচ্ছে যে ঈশ্বরের কৃপা, দ্য লর্ড হ্যাজ ফিল্ড দ্য হাউস। এই কৃপার লক্ষণ এইখানে আমরা অনুভব করছি যে মায়ের কৃপা এখানে আছে, আর তার মাঝখানে আমরা এসেছি। এখানে তিনি দুটি সুন্দর সুন্দর টপিক, হি হ্যাজ সিলেক্টেড টু বিউটিফুল টপিকস আজকে সকালের জন্য ছাত্ররা যখন এসেছিল, অ্যান্ড ফর দিস ইভিনিং সেশন, এই আফটারনুন সেশনের জন্য। সকালে ছিল নতুন জীবনের খোঁজে, ইটস ভেরি অ্যাপ্টলি চোজেন ফর ইয়াং পিপল। অ্যান্ড আজকে এখন যে এই আফটারনুনে উই হ্যাভ দিস টপিক, দ্যাট মন নিয়ে কথা, মনের কথা। দ্যাট ইজ ট্রু। একবার এই অধ্যাত্ম জীবনে মন নিয়েই কথা। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে অল উই ক্যান ডু ইজ পলিশ দ্য মিরর। আয়নাটাকে ঘষে মেজে সাফ করতে পারি, চকচকে করতে পারি, এইটাই সাধনা, এছাড়া কোনো সাধনা নয়। আয়না মানে মন। উত্তরাখণ্ডের সাধুরা কোনো কোনো জায়গায় জিজ্ঞেস করে, দর্পণ সাফ হে মহাত্মাজি, মহাত্মাজি, সাধু বাবা, আয়না পরিষ্কার আছে তো? মানে ঈশ্বরের প্রতিফলন দেখতে পাচ্ছ তো? এই ঠাকুরের যখন ক্যান্সার, একদম টার্মিনাল স্টেজ, হরি মহারাজ জিজ্ঞেস করছেন আজকে কেমন আছেন? ঠাকুর বলছেন যে খেতে পাই না, এখানে বড় কষ্ট। ইতিমধ্যে হরি মহারাজ কি দেখেছেন বলছেন, আমি তো দেখছি যে আপনি মহা আনন্দে আছেন। আর ঠাকুরও তাই কথায় সায় দিলেন, বলছে যে ও দেখছি শালা ধরে নিয়েছে আমাকে। ক্যান্সার পেশেন্টকে, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে এরকম কথা বলা, আপনি মহা আনন্দে আছেন, ইটস এ কাইন্ড অফ ক্রুয়েলটি। আমার মনে আছে আমেরিকাতে একবার একজন খুব নামকরা ডাক্তার, তিনি ক্যান্সারের স্পেশালিস্ট, পাকিস্তানের ডাক্তার, ওখানে সেটেলড ভদ্রমহিলা, খুব নামকরা ডাক্তার। তিনি বললেন যে আমি তো ক্যান্সারের পেশেন্টদের দেখি, আর আমার দাদা হচ্ছে কার্ডিওলজিস্ট, উনি হার্টের রোগীদের দেখেন। তা আমার বয়স্কা মা যখন আসেন বেড়াতে এখানে, তা আমরা বেড়াতে যাই একসঙ্গে, আমার দাদার পেশেন্টরা এসে হ্যান্ডশেক করেন, থ্যাংক ইউ ডক্টর। অনেক সময় দেখা হয় যে আপনি আমাকে ট্রিটমেন্ট করেছিলেন, আমি সুস্থ হয়ে উঠেছি। তা আমার মা আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর পেশেন্ট তো কোথাও দেখি না। আর আমি বলছেন, খুব দুঃখ করে বলছেন, আমি কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, মাই পেশেন্টস আর অল ডেড অর ডাইং। যে ক্যান্সারে এত মারাত্মক রোগের মধ্যে ঠাকুর কি করে মহা আনন্দে থাকতে পারেন? তো এই হচ্ছে যে মন নিয়ে কথা। পরবর্তীকালে, এইটা তো আমরা জানি এই ঘটনাটা, কিন্তু পরবর্তীকালে একদিন দুদিন পরে হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করছেন, ওনার সন্তুষ্টি হয়নি, আর একটু স্পেসিফিক্যালি এনকোয়ারি করছেন, একটু স্পেসিফিক্যালি হিজ এনকোয়ারি। হরি মহারাজ আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা ওই ব্যাপারটা আবার জিজ্ঞেস করছেন যে আপনার এসব অনুভব হয়, ডু ইউ ফিল ইট? এই যে কষ্টটা হচ্ছে, আপনি বললেন কষ্ট হচ্ছে, তারপর আমি বললাম আপনি মহা আনন্দে আছেন, আপনি বললেন হ্যাঁ তাই ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই কষ্টটা অনুভব হয় কি না? তখন ঠাকুর বলছেন, ও তোমার কি কথা গো, শরীর কি কখনো সাধু হয়? মনই সাধু হয়।
তো এটা একটা খুব ইন্টারেস্টিং সূত্র। এটা শুধু যে জ্ঞানের পথে, বেদান্তের পথে নয়, ধ্যানের পথে, ভক্তির পথে, কর্মযোগের সেবার পথে, যে কোনো পথে, যে কোনো মতে, যে কোনো ধর্মে, যে কোনো রকমের আধ্যাত্মিকতা আছে, এই সূত্র ঠাকুর ধরিয়ে দিচ্ছেন। শরীর কি কখনো সাধু হয়? মনই সাধু হয়। মন নিয়েই আমাদের সাধনা। একবার ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করা হয়েছে, একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। তখন বৌদ্ধ সংঘের স্থাপনা হয়ে গেছে, ভগবান বুদ্ধের বয়স অনেক বেড়েছে। উনি জিজ্ঞেস করছেন, কি প্রশ্ন? আচ্ছা আপনি তো বলেছিলেন জগতে দুঃখ আছে, দুঃখ যেমন যে জরা, রোগ, মৃত্যু, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, সরো ইজ দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর এই মৃত্যুর, এই দুঃখের হাত থেকে নিস্তার আছে। বোধি লাভ করলে, সাধনা করলে, বোধি লাভ করলে দুঃখের পারে যাওয়া যায়। হ্যাঁ বলেছিলাম, তোমার প্রশ্ন কি? তো আমরা তো আপনার কথা মতন চলছি, আপনি যেমন শিখিয়েছেন আমরা সাধনা করছি, কিন্তু আমাদের মধ্যেও আমরাও তো বৃদ্ধ হচ্ছি, আমাদেরও তো রোগ শোক হচ্ছে, আমাদের মধ্যেও তো কয়েকজন মারা গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনি স্বয়ং ভগবান বুদ্ধ, আমরা তো দেখতে পাচ্ছি আপনি বৃদ্ধ হচ্ছেন, আপনারও রোগ হয়। আর নিশ্চয়ই একদিন না একদিন সেদিন আসবে যখন আপনারও দেহ অবসান হবে, আপনিও, আপনার শরীর চলে যাবে। তাহলে এই যে রোগ শোক, এই রোগ, তারপরে জরা, মৃত্যু, এইরূপ যে দুঃখ কি করে অতিক্রম করলেন? আধ্যাত্মিকতা দিয়ে দুঃখের অতিক্রম করা যায়, এই তো আপনি বলেছিলেন। কিন্তু এখন তো চলছে, তো একই দুঃখ চলছে, তো যে কী করে হয়? তখন ভগবান বুদ্ধ বোঝাচ্ছেন যে যেন দুঃখ কী রূপ। একটা মানুষের একটা তীর বিদ্ধ হয়েছে, তার কত কষ্ট ভাবো, তারপরেই আরেকটা তীর, সেকেন্ড অ্যারো হিটস দ্যাট ম্যান, তার যে কি ভীষণ কষ্ট। এই প্রথম তীরটা যেটা লাগে সেটা হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড থ্রোজ অ্যাট ইউ। বয়স হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বাইরে হয়তো দারিদ্র, পার্সোনাল রিলেশনশিপ প্রবলেমস, অনেক রকম সোশ্যাল প্রবলেমস, সাইকোলজিক্যাল প্রবলেমস, অনেক রকম। এটা হচ্ছে প্রথম তীর, হোয়াট দ্য ওয়ার্ল্ড থ্রোজ অ্যাট ইউ। দ্বিতীয় তীরটা সেটা হচ্ছে ইয়োর রিয়াকশন, আমাদের যে রিয়াকশন যেটা হয়, আমার এই ঘটনা ঘটছে, তাতে হাউ ডু আই হ্যান্ডেল ইট, হাউ ডু আই ম্যানেজ ইট, দ্যাটস দ্য সেকেন্ড অ্যারো। আর উনি বলছেন, ভগবান বুদ্ধ বলছেন, মানুষের আসল কষ্ট কিন্তু ওই দ্বিতীয়টাতে হয়। আর আমি যেটা তোমাদের শেখাচ্ছি, এটাতে ওই দ্বিতীয় তীরের যে দুঃখটা, কষ্টটা, সেটা চলে যাবে। প্রথমটার বিষয়ে আমি কিছু করতে পারবো না। এই ভগবান বুদ্ধের কথা যে আধ্যাত্মিকতা কি করে। প্রথমটা হচ্ছে সংসার চলছে, এটা আমাদের যে আগেকার কর্ম, সেই প্রবাহে চলছে। স্বামী বিবেকানন্দ বলছেন, গুড গুড, ব্যাড ব্যাড, অ্যান্ড নান এসকেপ দ্য ল, হুসোএভার ওয়্যারস দ্য ফর্ম ওয়্যারস দ্য চেইন টু। কর্মের গতি, ভালো কর্মের ফল ভালো, মন্দের মন্দ, আর কেউ এটাকে আটকাতে পারবে না। আমাদের যখন আমরা শরীর ধারণ করেছি, এটা ওই কর্মের প্রোডাক্ট, তার জন্য আমাদের জীবনে অনেক রকম ঘটনা হয়ে যাচ্ছে। এটা ওই প্রথম তীরটা। কিন্তু একজন বলল যে পেন ক্যানট বি অ্যাভয়েডেড বাট সাফারিং ইজ অপশনাল। জীবনে উথল পুথল থাকবে, কিন্তু দুঃখের থেকে ত্রাণ পাওয়া যায় ভেতরে, সেই কথাটা বলছেন স্বামী বিবেকানন্দ। বলছেন তাহলে যদি কর্মের বন্ধন, তাহলে আমরা অসহায়, তাহলে আধ্যাত্মিকতা কি করতে পারে? তখন স্বামীজি বলছেন, বাট ফার বিয়ন্ড নেম অ্যান্ড ফর্ম ইজ আত্মা নেভার ফ্রি, নো দাও আর্ট দ্যাট সন্ন্যাসী বোর্ড, সে ওম তৎসৎ ওম। এই শরীরের পারে, এই মনের পারে, এই প্রথম তীরের যে আক্রান্ত, তার পারে আত্মা চিরমুক্ত। তুমি বলো, তুমি আমি সেই তত্ত্বমসি, তুমি সেই হে সন্ন্যাসী বীর। তো এই দিস ইজ দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি, হোয়াট স্পিরিচুয়ালিটি ক্যান অ্যাকচুয়ালি ডু। আমি এই কলকাতাতেই একটা মেডিকেল কনফারেন্স অনেক 20 বছর আগে হয়েছিল, তো তাতে একটা সেশন ছিল, মেডিকেল কনফারেন্স যেমন হয় বিশাল, অনেক ডাক্তাররা, অনেকগুলো সেশন চলছে একসঙ্গে। একটা সেশন ছিল টক থেরাপিজ অন পেইন। তো হোল কনফারেন্স ওয়াজ অন পেইন ম্যানেজমেন্ট। তো সেই টক থেরাপি যেটা, সেই কনফারেন্সে আমার একটা বক্তব্য ছিল। তখন সেখানে আমার মনে আছে একজন ডাক্তার দেখালেন পেইন, মানে ওখানে বলছেন ক্রনিক পেইন, যে পেইনটা কন্টিনিউয়াসলি থাকে, সেই পেইন উনি দেখাচ্ছেন 3টে কনসেন্ট্রিক সার্কেল। মাঝখানে সার্কেলটা লিখলেন 20%, তারপরে আবার 40%, আরেকটু কিছু বেশি, মানে মোটামুটি 80% বাইরে, আর ভেতরে মাঝখানে 20%। বলছেন অ্যাকচুয়াল ফিজিক্যাল পেইন যেটা আমাদের যে কষ্ট, 100% কষ্টর মধ্যে only 20% is due to the actual physical discomfort.
বাকি যেগুলো বাইরের, যে আমার এই কষ্টটা হবে, আমার এই ব্যথা এখন হবে, এই অ্যাংজাইটিতে আমাদের কন্টিনিউয়াসলি একটা অস্বস্তি থাকে। আমাদের আরও যে আউটার সার্কেলটা, যে আমার কাজে বিঘ্ন হবে, আমি বেড়াতে যেতে পারছি না, আমার সোশ্যাল লাইফ ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, এইরকম বিভিন্ন কারণের জন্য আমাদের যে পেইন, আমাদের দুঃখ কষ্ট ম্যাগনিফাইড হয়ে যায়। আসল যে ফিজিক্যাল পেইনটা উনি বলছেন অনলি 20%, আর তাতেও সেই ডাক্তারবাবু বললেন আমাদের যে পেইন কিলার সেটা ওই 20% পেইনের জন্যই, সেখানেও কিন্তু খুব একটা সাকসেসফুলি আমরা করতে পারছি না, আর সেই পেইন কিলারের আবার সাইড এফেক্ট আছে। অতএব দ্য রোল অফ, উনি বলছেন সাইকোলজির কথা, মনের কথা, পেন ম্যানেজ করতে গেলে মনের একটা বিরাট, দের ইজ আ হিউজ রোল। একটা কথা আছে, মিল্টন যে কবি, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান টার্ন আ হেভেন ইন্টু হেল অ্যান্ড আ হেল ইন্টু হেভেন। মন নিজের থেকেই স্বর্গকে নরক করে দিতে পারে, নরককে স্বর্গ করে দিতে পারে। আমাদের নিজেদের ব্যবহার, চিন্তা ভাবনা, তার দ্বারা আমাদের একটা আবহাওয়া, উই ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড আওয়ারসেলস। তার থেকে বেশি কষ্ট পাই আমরা। ভগবান বুদ্ধ ঠিক বলেছেন, আমাদের রিয়াকশন থেকেই আমাদের কষ্টটা বেশি হয়। সো হোয়াট স্পিরিচুয়ালিটি ক্যান ডু ইজ টু হেল্প আস টু ম্যানেজ দ্য মাইন্ড, যাতে আমাদের ওই দ্বিতীয় তীর থেকে যে কষ্টটা হয়, উই ক্যান ওভারকাম দ্যাট। প্রথম তীর থেকে তো কষ্ট হয়ই, তার জন্য জাগতিক উপায় আছে। এই যে আশ্রমের সেবা কার্য, যেখানে যে টু ট্রিট দ্য সিক, টু ফিড দ্য হাংরি, টু গিভ এডুকেশন ট্রেনিং টু দোজ হু নিড ইট, এই অত রকম ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক আছে। এটা প্রথম তীর, উই আর ট্রাইং টু ডিল উইথ দ্যাট, বাট দের ইজ নো পার্মানেন্ট সলিউশন টু দ্যাট। ওটা তো থাকবেই থাকবে। আজ থেকে কয়েক হাজার বছর আগে সাংখ্য দর্শনের সবচেয়ে প্রাচীন যে বই, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা, তার প্রথম শ্লোক, প্রথম কারিকা, তাতে বলা হচ্ছে আধ্যাত্মিকতা কেন, মেক্স এ কেস ফর স্পিরিচুয়ালিটি, আর সেখানে মনের ইম্পর্টেন্স বলা হচ্ছে। বলছেন দুঃখত্রয় অভিঘাতাৎ জিহাসা তদ অপঘাতকে হেতু দৃষ্টে সা পার্থ চেদ না অত্যন্ত একান্ত অভাবাৎ। বলছেন বিভিন্ন রকম দুঃখে আঘাত পেয়ে মানুষ তার থেকে বেরোতে চায়। বলছে ঠিক আছে, বেরোতে চায়, তার জন্য স্পিরিচুয়ালিটি কি দরকার, রিলিজিয়ান কি দরকার? আমি যদি আই এম ফিলিং বোর্ড, তাহলে ফুর্তি করবো, মোবাইল দেখবো, তার জন্য স্পিরিচুয়ালিটি কি দরকার? আমার যদি শরীর খারাপ, আমি ডাক্তারখানায় যাব। আমার যদি যে কোনো সমস্যার জন্য জাগতিক উপায় আছে। সেখানে ঈশ্বর কৃষ্ণ বলছেন আজ থেকে হাজার হাজার, অন্তত 1,500-2,000 বছর আগে, বলছেন না না, পার্থিব যে উপায়, দৃষ্ট উপায়, সেগুলো তার দুটো ডিফেক্ট আছে। একটা হচ্ছে একান্ত অভাব, কোনো সলিউশন সার্টেন নয়, অ্যাবসলিউট নয়। আমার টাকা পয়সা থাকলেই যে আমি সুখে থাকবো, নট নেসেসারি। আমি খুব ভালো ডাক্তারখানায় ভর্তি হলে যে আমার রোগ সেরে যাবে, নট নেসেসারি। আমি নিউ ইয়র্কে ছিলাম কোভিডের ফার্স্ট ওয়েভে, আমি দেখেছি কি ভয়ঙ্কর রূপ সেখানে। পৃথিবীর একটা এত ধনী শক্তিশালী দেশ, সেখানে সবচেয়ে মোস্ট পপুলেটেড সিটি, একটা বিখ্যাত শহর পৃথিবীর, প্রতিদিন ডেইলি টোল ওয়াজ 1,000+, এক দিনে 1,000+ ক্যাজুয়ালিটিস হচ্ছে। সারা শহর একদম সাইলেন্ট, শুধু সাইরেন মাঝে মাঝে বাজছে, আর কিছু নেই। সো একান্ত অভাব, দের ইজ নো সার্টেনটি যে আমার পয়সা থাকলে, আমার টেকনোলজি থাকলে, আমার পলিটিক্যাল পাওয়ার, মিলিটারি পাওয়ার থাকলে আমি ভালো থাকবো, নট নেসেসারিলি। আর অত্যন্ত অভাব, যে পার্মানেন্টলি কোনো সলিউশন হবে। আমার খিদে পাচ্ছে, খেয়ে নিলে কি আর কোনোদিন খিদে পাবে না? খিদে পাবে, আবার বিকেলবেলাই খিদে পাবে। আমার আর রোগ সেরে গেলে তারপরে কি আমি কোনোদিন মরবো না? না, আবার রোগ আসবে। আমার এখন ঘরে শান্তি থাকলে আর কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন মনোমালিন্য হবে না, না আবার হবে, কালকেই হবে আবার। সো দিস অত্যন্ত অভাব, দের ইজ নো পার্মানেন্ট সলিউশন ইন দিস ওয়ার্ল্ড। তাই জন্য বলছেন যে আধ্যাত্মিক সলিউশন মানুষ চায়। এই ভগবান বুদ্ধের যেটা মন নিয়ে কথা, ইন্টারনাল রিয়াকশন হ্যাজ টু বি হ্যান্ডেলড। ভগবদ্গীতা তার আগেই বলে দিয়েছে যে আমাদের আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুর আত্মনা, যে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ড, আর আমি নিজের ওয়ার্স্ট এনিমি। এই আমি আত্মা এখানে মানে মনই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মনই হচ্ছে আমার ওয়ার্স্ট এনিমি। কোন মনটা বেস্ট ফ্রেন্ড? দ্য মাইন্ড উইচ আই হ্যাভ লার্ন টু ম্যানেজ,
যেটাকে আমি সাধনা দিয়ে চিত্ত শুদ্ধ করেছি, সেইখানে সেই মন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, আমার হাতে এসে গেছে। মহারাজ বললেন যে রথরূপক, এই শরীর মন একটা রথ। যে মহারাজ যেমন বললেন শরীরটা একটা রথ, আর আমাদের ইন্দ্রিয়গুলো ঘোড়া, এই রূপ রস গন্ধ স্পর্শ আদি হচ্ছে রাস্তা, তার উপরে ছুটে যাচ্ছে। মনটা লাগাম, ভেরি ইম্পর্টেন্ট, মনটা লাগাম। আর তার সঙ্গে আমরা মিলিয়ে নিচ্ছি বুদ্ধি, মন আর বুদ্ধি, লাগাম আর ড্রাইভার। ড্রাইভার আমি নই, এই শরীরটা হচ্ছে ওই ওলা, এই উবারের মতন। আমাদের কর্মফলের জন্য আমরা ডেকে নিয়েছি, তাতে চেপে আছি, কিছুদিন পরে আমাদের ছেড়ে চলে যাবে, সে পঞ্চভূতে মিলে লীন হয়ে যাবে। আর এটার কন্ট্রোলেও আমরা নেই। আমরা কি, আমরা এটার প্যাসেঞ্জার, রথি, এর মধ্যে বসে আছি। কিছুদিন আগে স্যান ফ্রান্সিসকো শহরে, ওখানে একজন মহারাজ আমাকে বললেন চলুন আপনাকে একটা জিনিস দেখায়, বলে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। কোনো ড্রাইভার নেই সেই গাড়িতে, ওয়েমো ট্যাক্সি, ড্রাইভারলেস কার। উনি পেছনে বসলেন, মহারাজ আপনি সামনে বসে এটা উপভোগ করতে পারবেন। সেই হ্যান্ডেল নিজের থেকেই ঘুরছে, কোনো ড্রাইভার নেই। আর সে আবার গাড়ি আবার ধমক দিচ্ছে যে পেছনের কেউ একজন সিট বেল্ট বাঁধেনি। আবার একটু পরে বলছে এবার কিন্তু লাস্ট ওয়ার্নিং, কন্ট্রোল সেন্টারকে বলা হবে এবার যদি আপনি না বাঁধেন। তো এইভাবে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এক জায়গায় ছেড়ে দিল গাড়িটা আমাদের, আমরা নেমে গেলাম। তারপরে সেই মহারাজ বললেন এবার আমি চ্যাট জিপিটি, এআইকে বলছি একটা কবিতা লেখো, যে দুজন মহারাজ এরকম স্যান ফ্রান্সিসকো শহরে ড্রাইভারলেস কার করে ঘুরে এলেন। কি সুন্দর কবিতা লিখে দিল, বেশ লম্বা আর ফিলোসফিক্যাল, যেহেতু হিন্দু মঙ্ক বলেছে তাই একটু বেদান্তের কথা টথা দিয়ে সুন্দর কবিতা লিখে দিল। আমি বললাম এই কীরকম দুনিয়ায় আমরা বাস করি, যেখানে ড্রাইভার ছাড়া ট্যাক্সি আর কবি ছাড়া কবিতা। এই শরীর মন ওই ড্রাইভার ছাড়া ট্যাক্সির মতন, আমরা তাতে প্যাসেঞ্জার। এবার মন হচ্ছে ওই স্টিয়ারিং হুইল, যেটা ওখানে আনলেস দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল আমরা নিজের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। উপনিষদ বলছে গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। সো এই মন নিয়ে কথা, হাউ টু ম্যানেজ দ্য মাইন্ড, যেটা স্বর্গকে নরক করে দিতে পারে, নরককে স্বর্গ করে দিতে পারে। হাউ ডু উই স্পিরিচুয়ালাইজ, এই মনকে কী করে আমাদের বেস্ট ফ্রেন্ড করতে পারি। এই হচ্ছে অধ্যাত্মবিদ্যা, ভারতের চিরন্তন। সে হিন্দু বিভিন্ন দর্শন, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, কর্ম যোগ ভক্তি জ্ঞান, বৌদ্ধ জৈন যত রকম আর বিভিন্ন অন্য যে ধর্ম, সব তারা সবই কিন্তু এই মনকে সংস্কৃত করার জন্য, মনকে শুদ্ধ করার জন্য, টু পলিশ দ্য মিরর। দ্যাট ইজ দ্য পারপাস অফ অল দিস রিলিজনস, অল দিস স্পিরিচুয়াল ফিলসফিস। একটা উপায় হচ্ছে, ঠাকুর বলছেন যে সব শূন্য একত্র করলেও কিন্তু সেই শূন্যই থেকে যায়। শূন্যর আগে যদি আমরা এক বসাই, প্রত্যেক শূন্যর একটা ভ্যালু আসে। একটা শূন্য হলে 10, দুটো শূন্য হলে 100, তিনটে শূন্য হলে 1000, এইরকম। সেই একটা কি? ঠাকুর আরও বলছেন, এক ধোপা সে একটা হিরে খুঁজে পেল। সে তো জানে না হিরেটা কী, সে তো পড়াশোনা করেনি, কখনো দেখেও নি। তো অতএব সে হিরেটা নিয়ে সে কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো, কিন্তু তার একটা কৌতূহল ছিল, এটা একটা চকচকে পাথর, এটা কেমন পাথর। তার বন্ধু সে সবজিওয়ালা তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা কি জিনিস। তো সবজিওয়ালা আরেকটু বেশি জানে, সে বলছে এটা ভালো, খুব সুন্দর জিনিস, তোমাকে 10 টাকা দেবো, হ্যাঁ এটা আমাকে দিয়ে দাও। সে ভাগ্যিস দিয়ে দেয়নি, আরেকজনকার কাছে গেল, আরেকজনকার কাছে গেল। আমাদেরও ঠিক একই অবস্থা। আমরা যে আমাদের যে হিরে মানে আমাদের যে নিজের অন্তর্নিহিত চৈতন্য, যে কনসিয়াসনেস, যে আত্মা, সেটা সবজিওয়ালা মানে আমাদের নিউরোসায়েন্টিস্ট, সে বলছে যে এটা ওই ব্রেনের প্রোডাক্ট, 10 টাকা দেবো, যেটা তুমি তো বুঝি, একদম বিক্রি করবেন না তাকে, এটা ওই ব্রেনের প্রোডাক্ট নয়, দের ইজ সামথিং মোর টু ইট দেন দ্যাট। একজন আমেরিকান প্রফেসর, তিনি জড়বাদী, তিনি বলছেন ওই কনসিয়াসনেস এসব কিছু নয়। ওনার টেবিলের সামনে একটা কোকা কোলার বোতল ছিল, যেমন ওই বুদবুদ ওঠে, ফিজিং, বলছে ইটস জাস্ট দ্য ফিজ ইন দ্য বডি মাইন্ড, এই কিছুক্ষণ পরে গ্যাসটা বেরিয়ে যাবে, কনসিয়াসনেসও চলে যাবে, ওই রকম। নো, there is something deeper than that. সেই ধোপা গেল শেষে যে জোহরি, যে ডায়মন্ড মার্চেন্ট, সে বলছে এইরকম ডায়মন্ড আমি তো জীবনে দেখিনি, তোমাকে আমি কত 1 কোটি টাকা, 10 লাখ টাকাকে 1 কোটি টাকা দিচ্ছি আমি, আর তার সেই যে ধোপার যে দারিদ্র সব মিটে গেল। এখন তাকে বিক্রি করতে হলো। আমাদের ক্ষেত্রে যে ওই এক আছে, যে হিরেটা আমাদের কাছে আছে, সেইটা আবিষ্কার করলে তার লাভ আমরা পেতে পারবো। আর এটা আবিষ্কার করে এটা কোথায় লুকিয়ে আছে, এটা মনের মধ্যেই লুকিয়ে আছে। 13 অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো এই শরীরটা একটা ক্ষেত্র,
আর তুমি ক্ষেত্রজ্ঞ, তুমি এই শরীরকে জানো। ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি ক্ষেত্রজ্ঞম তং প্রাহু তদ্বিদাহ। এই শরীরটা হে অর্জুন, এটাকে একটা ফিল্ড, আর খুব ইটস ভেরি ইভোকেটিভ। কুরুক্ষেত্রতে হচ্ছে তো, তো এই যে এই উপমাটা খুব সুন্দর। এটা ক্ষেত্র, এইটাতে তুমি নিজেকে যে তুমি অনুভব করছো, এই শরীরের মধ্যে থেকে যে অনুভব করছে এটাই শরীর, আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, এই যে চেতন পদার্থ, যে তুমি, তোমার নাম হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যে ক্ষেত্রকে জানে সে ক্ষেত্রজ্ঞ। জগৎটাই ক্ষেত্র, কিন্তু আমাদের জগতের বিষয়ে তো কোনো কনফিউশন নেই। এই যে টেবিলটা, এটা আমি নই, আমি ভালো করে জানি। কিন্তু যখন এই শরীরটা, এই শার্টটাও আমি পরে আছি, কিন্তু আমি জানি এটা আমি নই। কিন্তু এই যে হাতটা, এই যে চামড়া, হাড়, মাংস, এইটা বিষয়ে আমাদের কনফিউশন আছে। এটা আমি নই, এটা বলতে পারি আমার শরীর, এটা ঠিক আমি নই, কিন্তু এটা আমি নই এটা বলতেও আবার দ্বিধা হয়। সো উই আর ইন কনফিউশন। কনফিউশন স্টার্টস উইথ দ্য বডি। তাই জন্য শ্রীকৃষ্ণ অলসো স্টার্টস উইথ দ্য বডি। দ্য বডিটা হচ্ছে ক্ষেত্র, আর তুমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। কে ক্ষেত্রজ্ঞ? যে বডিটাকে জানে, ভেতর থেকে জানে। এবার ব্যাপারটা হলো, এখানে দ্য সিক্রেট ইজ দেয়ার, দ্য লিভার। আমাদের যে আসল যে এককে আবিষ্কার করার জন্য শ্রীকৃষ্ণ কিন্তু ওখানে সিক্রেটটা বুঝিয়ে দিয়েছেন। যেটাকে আমরা জানি তার থেকে আমরা আলাদা, যেটাকে আমরা জানি তার থেকে আমরা আলাদা। দ্রষ্টা দৃশ্যর থেকে আলাদা, আত্মা অনাত্মার থেকে আলাদা, চেতন জড়র থেকে আলাদা, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রর থেকে আলাদা, সেপারেট। কিছুদিন আগে আমি অধ্যাপক দার্শনিক অরিন্দম চক্রবর্তীর ক্লাসে ছিলাম, অশোকা ইউনিভার্সিটি, ওর দর্শনের ক্লাসে। তাই আমি বলেছিলাম কাউকে বলবেন না, আমি শুধু টুক করে ঢুকে যাব আপনার ক্লাসে, আপনাদের ছাত্রদের সঙ্গে আমি কথা বলতে চাই। তা আমাকে খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিলেন যে ইনি একজনকার ফলোয়ার, এই স্বামীজি, যিনি হচ্ছেন দ্য গ্রেট টিচার অফ ওয়াননেস, একত্ব অদ্বৈতের টিচার স্বামী বিবেকানন্দ। তার মধ্যে কিন্তু সেপারেশন আছে, তার নামের মধ্যে বিবেক। বিবেক মানে আলাদা করা। বলছেন কি সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছেন, নৈয়ায়িক তো। বলছেন আচ্ছা এটা কি করে হয়? স্বামী বিবেকানন্দ একত্বের তিনি দ্য প্রফেট, দ্য গ্রেট টিচার অফ ওয়াননেস। তার নামই কিন্তু হচ্ছে, তার মধ্যে সেপারেশন আছে, টুনেস আছে। বিবেক করা মানে দুটোকে আলাদা করা। ঠাকুর বলছেন চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে। দুধে জলে মিশে আছে, রাজহাঁস আলাদা করতে পারে। এবং গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মাল্টি ল, সেটাকে আমি ইংরেজি করতে যে কি বেগ পেতে হয় আমাকে আমেরিকা। গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মাল্টি ল, একে বলে বিবেক। যে দুটো জিনিস একসঙ্গে মিশে আছে, আমাদের জীবনেও ভালো মন্দ মিশে আছে। যখন বলি বিবেক মানে কি, আমার বিবেক মানে আমার বিবেক বলছে এটা ঠিক, এটা ঠিক নয়, এই দুটোকে আলাদা করে দিলাম। এটা ভালো, এটা শ্রেয়, এটা প্রেয়, এটা ভালো, এটা আমার জন্য ভালো, আর এটা আপাতত মনোহর সুন্দর লাগছে কিন্তু ভালো নয় এটা, এই যে আলাদা করতে পারলাম। এটা সৎ, এটা অসৎ, এটা আলাদা করতে পারলাম। আরও গভীরে দার্শনিক স্থলে আমি চেতন আর শরীরটা জড়, এই যে আলাদা করা। ঠাকুর বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। নিজেকে চিনব কি করে? সেখানে ঠাকুর বলছেন যে ভালো করে বিচার করলে। খুব ইন্টারেস্টিং। ঠাকুর সেখানে বলছেন না যে ভালো করে ধ্যান করলে, ভালো করে ভক্তি করলে, পুজো করলে, না, উনি বলছেন ভালো করে বিচার করলে দেখা যায় এই যে শরীরের রক্ত, মাংস, হাড়, চামড়া, এর মধ্যে কোনটা আমি। বিচারের পদ্ধতিও দেখিয়ে দিচ্ছেন। বিচারের পদ্ধতি কেমন কেমন করে বিচার করবে, যে এর মধ্যে কোনটা আমি। আমি তো তখন দেখতে পারবো আমি তো ক্ষেত্রজ্ঞ, এগুলো তো ক্ষেত্র, এগুলো হচ্ছে অবজেক্ট। আমি দেখতে পাচ্ছি এটা যেমন একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। এখানে শঙ্করাচার্যের উপদেশ সহস্রিত একজন শিষ্য জিজ্ঞেস করছেন, না এটা আপনি ঠিক বলছেন না, কারণ এইটাকে আমি ঠুকে মারলে ওটার তো কিছু হয় না, আমার তো কোনো যায় আসে না, কিন্তু আমাকে যদি কেউ এখানে বলছে পুড়িয়ে দেয়, এখানে একটু ছ্যাঁকা দিয়ে দেয়, আমার তো খুব কষ্ট হয়, তা আমি এটাকে বলতে পারি না এটা অবজেক্ট বলে। যেখানে জবাব হচ্ছে, দেখুন কি সুন্দর, হাউ টু হ্যান্ডেল পেইন। শঙ্করাচার্য বলছেন ওই যে কষ্টটা হলো, হ্যাঁ সেটা অনুভব করছো তুমি? হ্যাঁ অবশ্যই অনুভব করছি। তাহলে সেটা যে অনুভব করছো সেটা তো ক্ষেত্র। এনিথিং দ্যাট ইউ আর অ্যাওয়্যার অফ ইজ অ্যান অবজেক্ট। আই এম অ্যাওয়্যার অফ দিস, দিস ইজ অ্যান অবজেক্ট। আই এম অ্যাওয়্যার অফ দিস হ্যান্ড ইজ অ্যান অবজেক্ট। এখানে চিমটি কেটে দিলে আই এম অ্যাওয়্যার অফ দি পেইন ইজ অ্যান অবজেক্ট। আমেরিকাতে এক জায়গায় এটা বোঝাচ্ছি, আর একটি
ছোট ছেলে, আমেরিকান ছেলে, সে পেছনে বসে নিজেকে জোরে চিমটি কেটেছে। তো কী করছে? হোয়াট আর ইউ ডুইং? আই এম ট্রাইং টু সি ইফ দ্য স্বামী ইজ রাইট, ঠিক বলছে কিনা আমি চেক করছি। হ্যাঁ, ব্যথা হবে, ব্যথাটাও তো একটা অবজেক্ট। সো ক্ষেত্র, ইভেন দ্য পেন ইজ অ্যান অবজেক্ট। ঠাকুর বলছেন এটা ভালো করে বিচার করলে দেখবে এর মধ্যে কোনোটাই আমি নই, এগুলো ক্ষেত্র, আমি ক্ষেত্রজ্ঞ। আরও যদি গভীরে বিচার করে দেখি, আরও মারাত্মক কথা, মন যেটাকে দিয়ে আমরা বিচার করছি, আমাদের সব তো মনের মধ্যেই করছি, এগুলো মন দিয়ে বিচার করছি, সেই মনটাও কিন্তু ক্ষেত্র, সেই মনটাও কিন্তু অবজেক্ট। চিন্তা ভাবনা যেগুলো হচ্ছে, মনের দুঃখ কষ্ট, মনের চাহিদা, মনের মেমোরিজ, কামনা বাসনা, ভালো মন্দ, সবগুলোই তো আমাদের অনুভব হয়। If we experience it, it is an object. I am not the object, I am the knower of the object. আমি ক্ষেত্র নই, আমি ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রজ্ঞ, দিস ইজ মাই রিয়েল নেচার। তারপরে শ্রীকৃষ্ণ বলছেন একটা মারাত্মক কথা, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ভগবদ্গীতার একটা কয়েকটা ক্লাইম্যাক্স ওরকম আছে, চূড়ান্ত কথা, এর তার মধ্যে একটা, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। শ্রীকৃষ্ণ বলছেন এই প্রত্যেক ক্ষেত্রতে, এতগুলো ক্ষেত্র এখানে হাজার হাজার, তার মধ্যে কি হাজার হাজার ক্ষেত্রজ্ঞ আছে, হাজার হাজার চৈতন্য আছে, হাজার হাজার আত্মা আছে, নাকি একটা আছে? আর শ্রীকৃষ্ণ বলছেন এক আছে। এটা একটা মারাত্মক নূতন কথা। আমাদের সাধারণত মনে হবে আচ্ছা বুঝলাম, আমি চৈতন্য, ক্ষেত্রজ্ঞ, আর এগুলো শরীরটা, মনটা, এগুলো হচ্ছে ক্ষেত্র। কিন্তু এখানে তো এতগুলো মানুষ দেখা যাচ্ছে, তাহলে প্রত্যেকের মধ্যে একটা করে থাকবে এরকম? বলছেন প্রত্যেকের মধ্যে একটা আছে, কিন্তু সেই সব একগুলো এক। শ্রীকৃষ্ণ বলছেন অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। এতগুলো মানুষের মধ্যে, এতগুলো জীবের মধ্যে একজনই আছেন, আর অ্যাপারেন্টলি অ্যাজ ইফ মেনি। হ্যাঁ, এই যে ক্ষেত্রজ্ঞ, এইটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। জ্ঞানের পথে যদি আমরা দেখি, এতে হলো কি, কি হলো, লাভটা কি হলো এসব করে? একবার একজন আমেরিকাতে, ওখানে নিউ ইয়র্কে এসছেন, তাকে এইসব বোঝাচ্ছি আমি, সেন্ট্রাল পার্ক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এগুলো বোঝাতে বোঝাতে তখন তিনি সব শুনে, হিন্দিভাষী উনি, এসব শুনে তারপরে বলছেন, সব শুনে বললেন তো তাহলে কি হলো, কি হলো? তাতে হলো এই যে যে ক্ষেত্রের যে ধর্ম, এগুলো দার্শনিক ভাষায় বলছি, কিন্তু পরে এটা বুঝিয়ে বলছি, the qualities, properties, যে ক্ষেত্রের যে properties, they stay in the kshetra, they are not in the kshetragya. Object, আচ্ছা এই যে টেবিলটা, ইটস ব্রাউন, ইটস আ ব্রাউন টেবিল, আমি এটাকে জানলাম, তো ব্রাউনটা কোথায়? টেবিলের মধ্যে না আমার মধ্যে? টেবিলের মধ্যে। এই যে শার্ট ইজ অরেঞ্জ, এই অরেঞ্জটা কোথায়? আমি অরেঞ্জ না শার্ট অরেঞ্জ? শার্ট ইজ অরেঞ্জ। এবার এই যে শরীর, শরীরের যে কোয়ালিটি, ইট ইজ আ মেল বডি, it is an old body or it is a sick body. এই যে the gender, the age, the sickness, the pain, এগুলো কোথায়? আমার মধ্যে না শরীরের মধ্যে? শরীরের মধ্যে। ক্ষেত্রজ্ঞের জন্ম নেই, শরীরের জন্ম আছে। ক্ষেত্রজ্ঞের এজিং, জরা নেই, শরীরের জরা আছে, জরা মানে ওল্ড এজ। ডিজিজ, ডিজিজ শরীরে হয়, প্রাণে হয়, প্রাণময়তে হয়, শরীরে হয়, ক্ষেত্রজ্ঞতে হয় না, চৈতন্যতে হয় না। আর এগুলো থিওরি নয়, এই হিরেটা আমাদের কাছে অলরেডি দেয়ার, উই আর দ্যাট, দিস ইজ কল্ড দ্য ডাইরেক্ট পাথ, একদম সোজা পথ এটা। আমি হচ্ছি সেই ক্ষেত্রজ্ঞ যার জন্ম নেই, মৃত্যু নেই। কবিতা নয়, নট রেটরিক, নট আ পসিবিলিটি, নট সামথিং দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, ইটস অলরেডি আ ফ্যাক্ট। এটা এই যে হিরেটা তো অলরেডি, সেই ধোপার কাছে হিরেটা আছেই, আর সেই হিরেটাকে সে ব্যবহার করছে। সে তো কিন্তু ওই ময়লা কাপড় পরিষ্কার করছে, সে জানে না এটার অ্যাকচুয়াল ভ্যালিউ কি। ঠিক আমরা এক্স্যাক্টলি, সুন্দর গল্প এটা, উই আর এক্স্যাক্টলি লাইক দ্যাট। সেই চৈতন্য আমাদের কাছে আছে, আমরা ব্যবহারও করছি, আমি সেই, আর সেটা ব্যবহারও করছি। তার দ্বারা আমি দেখছি, শুনছি, আই সি, আই হিয়ার, আই স্মেল, আই টেস্ট, আই টাচ, আই এনজয়, আই সাফার। আমার যত দুঃখ কষ্ট কিন্তু ওই চৈতন্যের জন্য। আমাদের সব লিটারেচার, মিউজিক, সায়েন্স, রিলিজন, পিস, ওয়ার, সব কিছু পেছনে ওই এক চৈতন্য। আমরা ব্যবহার করছি, কিন্তু তার যে আসল ডেপথ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি introduces us to it, that it is beyond suffering, it is beyond birth and death, it's beyond aging, beyond disease. মনের কষ্ট, মনের কষ্ট মনের মধ্যে,
আমি তার দ্রষ্টা, আমি চৈতন্য। এটা চৈতন্য হতে হবে না, দ্রষ্টা হতে হবে না, আমি অলরেডি তার দ্রষ্টা। এটা ইউ হ্যাভ টু রেকগনাইজ দিস অ্যান্ড দেন অ্যাপ্লাই ইট। যখনই কষ্ট হবে ইউ ক্যান অ্যাপ্লাই ইট। সো দিস ইজ ওয়ান ওয়ে। এটার জন্য কি দরকার? ওই দার্শনিক অরিন্দম চক্রবর্তী বলছে, এই আজকে কয়েকটা খুব সুন্দর গান শুনলাম আমরা মন নিয়ে। তার জন্য কি দরকার? ওই দার্শনিক অরিন্দম চক্রবর্তী বলছেন, দেখুন এই ক্ষেত্রজ্ঞের কথা আপনি বলছেন, তো তার ঠিক পরে কি আছে? 20টা কোয়ালিটি আছে। অমানিত্বম, অদম্ভিত্বম, অহিংসা, শান্তি, রাজ্যবম, আচার্য, উপাসনম, শৌচম, শৈর্যম, আত্মবিনিগ্রহম, এসব কথা আছে। এগুলো কি? তখন ওই দার্শনিক উনি গান গাইছেন, মন রে কৃষি কাজ জানো না, কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল প্রতীক। যে আচ্ছা, ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রর সঙ্গে, ইট ইজ সামথিং ইম্পর্টেন্ট। আমি দ্রষ্টা, আমি ক্ষেত্রজ্ঞ, আমি এটার থেকে আলাদা। ঠিক, এটা আলাদা করে ফেলে দেওয়ার জন্য নয়, আলাদা করে ফেলার আগে একটা কৃষিকাজ করতে হবে আমাকে, না হলে আলাদা করা যাবে না। এই কথাটা খুব সরলভাবে একজন সাধু উত্তরাখণ্ডে বলছে, ছোড়োগে তো সহি মহাত্মা জি, তনিক সাফ করকে ছোড়ো। ছাড়বে তো, শরীর মনকে তো ছাড়বে তুমি, মুক্তি হবে একদিন, কিন্তু একটু পরিষ্কার করে ছাড়ো ওটাকে, ময়লা করে ছেড়ো না। ওই ময়লা করে ছেড়ো না, এটার পেছনে একটা খুব সুন্দর গল্প। এই একজন সাধু, সত্যিকারের ঘটনা, উনি বলছেন একবার একজন ভক্ত ওই উত্তরাখণ্ডে এসছেন, তো তার কিছু অপারেশন হওয়ার ছিল। যে মহাত্মাজি সাধু জিজ্ঞেস করছেন, আপনার অপারেশন হয়ে গেছে? তো সেই ভদ্রলোক বলছেন, না আমার খুব হাই সুগার, তো ডাক্তারবাবু বললেন সুগারটা কন্ট্রোলে আনুন, তারপরে আমরা সার্জারিটা করব, অপারেশনটা করব। না হলে কি হবে? বলছে না হলে কমপ্লিকেশন হবে, হ্যাঁ সার্জারি ফেল করবে আর অনেক রকম অন্য রোগ দেখা যায়, অন্য কমপ্লিকেশন হয়ে যাবে, সুগারটা আগে কন্ট্রোল করতে হবে। তো সাধুটি খুব এক্সাইটেড হয়ে বলছেন, এইটাই হচ্ছে ব্যাপার, সাধনা হচ্ছে এইটা, সুগারটাকে কন্ট্রোল করার জন্য। এই যে জ্ঞান বিচার আমরা করছি, ক্ষেত্রজ্ঞ, এটা একটা অপারেশন, এটা একটা সার্জারি। যেটা আমি নই সেটাকে আমার নিজের থেকে আমি নিজের উপর আরোপ করেছিলাম, সেটাকে আলাদা করে দেওয়া, নিজেকে দেখবো যে আমি সেটার দ্রষ্টা বলে। কিন্তু এই অপারেশন করতে গেলে আগে একটু এই যে আমাদের চিত্তের যে মলিনতা রূপ যে সুগার আছে, সেইটাকে একটু কন্ট্রোল করতে হবে, সেইটাকে টেনে ধরতে হবে। না হলে কি হবে? বলছি যদি ওটাকে না কন্ট্রোল করে, চিত্তশুদ্ধি না করে, সাধনা না করে যদি আমি অপারেশন করতে যাই, তখন কমপ্লিকেশন হবে। ঠাকুর বলছেন বুঝে নিয়েছে, ভাবছে সব হয়ে গেছে, বুঝে নিলেই যেন হয়ে গেল। আমরা অনেক সময় জিজ্ঞেস করি, মহারাজ আমি সব শুনেছি, আপনি যা বলছেন সব বুঝে নিচ্ছি, এবার কি করব? এবার যদি কি করব এই প্রশ্নটা ওঠে, তার মানে ঠিক বোঝা হয়নি, কমপ্লিকেশন হবে। সেই সাধু বলছেন কমপ্লিকেশন কেমন? এমনি সময় মনে হবে বুঝে নিয়েছি, বাহ দারুণ ধরলাম, এটা দারুণ কথা একটা শুনলাম। কিন্তু যখন চাপ হবে, যখন দুঃখ কষ্ট সংসারের থেকে লাথি ঝাঁটা আসবে, আমার মনের মতন যখন চলবে না জীবন, তো অনেক সময় হবে, তখন সেটা আর কাজ দেবে না, এই বিদ্যাটা তখন আর কাজ দেবে না, তখন আবার ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রজ্ঞ মিলে যাবে। এই যে আলাদা করলাম, এটা শুধু বুদ্ধির স্তরে থেকে যাবে, কিন্তু যখন ইমোশনাল ধাক্কা আসবে, শরীরের প্রকাণ্ড ধাক্কা আসবে, তখন শরীর খারাপ হয়ে গেল, কিছু হলো, তখন আমি এটা নই, ঠাকুরের মতন আমি মহা আনন্দে আছি, এখানে ক্যান্সার কিন্তু আমি মহা আনন্দে আছি, সেটা আমরা বলতে পারবো না, ভেতর থেকে আসবে না সেটা। এটা হচ্ছে ওই কমপ্লিকেশন, আবার যেন ওটার সঙ্গে মিশে গেল, এরকম হয়ে যাবে। তাই জন্য কৃষি কাজ দরকার। ক্ষেত্রজ্ঞ অপারেশন করার আগে সুগার কন্ট্রোল করা দরকার, এই মনের মধ্যে কৃষিকাজ দরকার। এটা হচ্ছে মানব জমিন, এইখানে অমানিত্বম, অদম্ভিত্বম, খুব সুন্দর 20 প্র্যাকটিসেস। এই যে কি করব, এই 20টা জিনিস বলছেন, 20 প্র্যাকটিসেস। আর দেখুন কি প্রাসঙ্গিক, অমানিত্বম, যে অহংকারী, যে প্রাইড যেটাকে বলে, সেটা অহংকার। স্পিরিচুয়ালিটি ঠিক উল্টো। অহংকার কেমন? আমার কিছু গুণ আছে, এবার আমি ভাবলাম আমি তো অন্যদের থেকে অনেক উঁচু, যে এই যে আমার বিদ্যা বুদ্ধি, আমার টাকা পয়সা, আমার অ্যাচিভমেন্ট, এই যে অহংকার, এইটা হচ্ছে মানি। আর অমানিত্বম হচ্ছে ঠিক উল্টো, যে বিনম্র হওয়া। এটার সঙ্গে অদ্বৈতর কি ভাব আছে, এটা খুব ইন্টারেস্টিং। ক্ষেত্রজ্ঞ অদ্বৈতের সঙ্গে কি কানেকশন, গভীর দার্শনিক ব্যাপার আছে। মান শব্দ প্রাইড এটাতে হয়, কিন্তু দার্শনিক দৃষ্টান্ত দিক থেকে মান মানে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে লিমিটেশন।
আমরা যখন কিছু মাপ করি ফিজিক্যালি, টাইম, স্পেস, ওজন টোজন, এগুলো সব লিমিটেশন। আমি দেখি খুব মানি হই, আমার এত টাকা লিমিটেড হয়ে গেল, আমার এত বিদ্যা লিমিটেড হয়ে গেল, আমার এত ঐশ্বর্য, আমার এত ফেসবুকে লাইকস আছে, এর লিমিটেড হয়ে গেল। দিস ইজ মানিত্বম। আর ব্রহ্ম চৈতন্য অমানি, মানে যে মেজারমেন্টের পারে, এটা হচ্ছে দার্শনিক দৃষ্টান্ত থেকে দেখলাম, দৃষ্টি থেকে দেখলে অমানিত্বমের গভীর তাৎপর্য। অদম্ভিত্বম, আমি জাস্ট একটা দুটো উদাহরণ দিচ্ছি। অদম্ভিত্বম, দম্ভ ওই মানের মতনই, কিন্তু একটা তফাৎ আছে, বিশেষ করে আজকের যুগে খুব প্রাসঙ্গিক। দম্ভ মানে যেটা আমি নই সেটা দেখানো, সেটা